বৈশাখে এসে শ্রাবণ পূর্ণিমায় বিদায় নিয়েছিলেন রবীন্দ্রনাথ। 1941 সালের মতো এবছরেও রবি নির্বাণ দিবসে সংযুক্ত হয়ে পড়েছে রবীন্দ্রনাথের সেই প্রিয় তিথি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বৈশাখে এসে শ্রাবণ পূর্ণিমায় বিদায় নিয়েছিলেন রবীন্দ্রনাথ। 1941 সালের মতো এবছরেও রবি নির্বাণ দিবসে সংযুক্ত হয়ে পড়েছে রবীন্দ্রনাথের সেই প্রিয় তিথি। আজ থেকে 100 বছর আগেই প্রকাশিত শেষ বর্ষণ নাটকে কবি বসন্ত পূর্ণিমার সঙ্গে তুলনায় শ্রাবণ পূর্ণিমাকেই শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন। কারণ হাসির কানায় কানায় ভরা নয়নের জল আনা যায় একমাত্র আজ শ্রাবণের পূর্ণিমাতেই, যা রাখি পূর্ণিমা নামেই বেশি প্রসিদ্ধ। 84 বছর আগে বঙ্গজীবনে এসেছিল আমাদের হৃদয় নিংড়ানো সেই দিন। কবি পুত্রবধূ প্রতিমা দেবীর কথায় সেদিন ছিল তার বাবা মশাই অর্থাৎ আমাদের বিশ্বকবির মহানির্বাণের সঙ্গে রাখি বন্ধন লগ্নের যোগ। 1905 সালের অক্টোবরে দুই বঙ্গের সকল মানুষকে বেঁধে রাখার জন্য রবীন্দ্রনাথ চালু করেন এক অকাল রাখি বন্ধন। সেই দিন তার কাছ থেকে রাখি সহ আমন্ত্রণপত্র পান ঐতিহাসিক যদুনাথ সরকার, শিবনাথ শাস্ত্রীর মতো মনীষীরা। শিবনাথবাবু সেই রাখি সাদরে নিজের হাতে বেঁধে কবিকে চিঠি লেখেন। নিমন্ত্রণপত্রে যামিনী প্রকাশ গঙ্গোপাধ্যায়ের আঁকা ছবিতে থাকা গোলাকার সূর্যের মধ্যে সম্ভবত রবি প্রতিকৃতি অঙ্কিত ছিল। নিচে লেখা ছিল কবিরই লেখা একটি গানের কলি, যা এখনো পর্যন্ত প্রতিবেশী বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমন্ত্রণপত্রের অন্যদিকে হলুদ পাতায় লাল কালিতে ছাপা হয় বঙ্গভঙ্গ বিরোধের আবহে লেখা রাখি সঙ্গীত। সেই গান আজ পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীতে পরিণত হয়েছে। সেই গানের মাধ্যমে তিনি বাংলার মাটি, জল, হাওয়া, ফলকে পুণ্য করেছেন। বাংলার ঘর, হাট, বন, মাঠকে পূর্ণ করেছেন। তা দিয়ে আজও বাঙালির পণ, আশা, কাজ, ভাষা সত্য হয় ও প্রাণ মন সহ বাঙালি ঘরের ভাই বোনেরা এক হওয়ার স্বপ্ন দেখে। গোটা বাঙালি জাতিকে ভাই ভাই এক ঠাঁই, ভেদ নাই ভেদ নাই মন্ত্রে দীক্ষিত করেন ভানু সিংহই। কলকাতার রাস্তায় সেই গানে মুখরিত জনতা গঙ্গা স্নান সেরে পরস্পরের হাতে তার কথা মতো হলুদ সুতোর রাখি বাঁধেন। 4 বছর পরে 1909 সালে শান্তিনিকেতনেও তিনি রাখি বন্ধন পালনের সম্মতি দিয়ে দেন। দিনটিকে ভারত মিলনের সুপ্রভাত রূপে বড়দিনে পরিণত করতে বলেন, যাতে সেই দিনে বুদ্ধ, খ্রিস্ট, মহানবী সম্মিলিত হতে পারেন। শিষ্য অজিত কুমার চক্রবর্তীকে চিঠিতে জানান যে রাখিতে আত্মপর, শত্রু মিত্র, স্বজাতি বিজাতি সকলকেই বাঁধে। সেই রাখি শান্তিনিকেতনের রাখি। তার উপলব্ধি যথার্থ। ইতিহাস মুঘল সম্রাট হুমায়ুনকে রাজপুতানিয়া রানী কর্ণাবতীর রাখি পাঠানোর কথা বলে। পুরাকালে শ্রীকৃষ্ণের হাতে দ্রৌপদীর কাপড় বাঁধা থেকেই নাকি রাখির উৎপত্তি। শ্রীকৃষ্ণ হস্তিনাপুর রাজসভায় অপমানিত দ্রৌপদীকে তা ফিরিয়ে দিয়ে তার মান রক্ষা করেছিলেন। রাখির সার কথাটাই হলো রক্ষা করা। উৎসবে মত্ত ও মজে যাওয়া জনতা কি সে কথা মনে রাখে? আবার এই রাখি যেন বাংলা সাহিত্যের এই আদিত্যের সঙ্গে তাঁর উত্তরসূরিদেরও
বেঁধে দিয়েছিল। বঙ্গভঙ্গকালে মহানগরীতে যখন রাখি বন্ধন উদযাপিত হচ্ছিল, তখন 200 কিলোমিটারেরও বেশি দূরে বাংলার নবাবী জেলা মুর্শিদাবাদের জেমো গ্রামের ঘরে ঘরে পালিত হয়েছিল অরন্ধন। ত্রিবেদীদের নাটমন্দিরে পাঠ করা হয় বঙ্গলক্ষ্মীর ব্রতকথা। তাতে যুক্ত থাকা রবি লিখিত রাখি সঙ্গীত গীত হয়। ব্রতকথাটির রচয়িতা রবীন্দ্রনাথের অন্তরঙ্গ, বিখ্যাত শিক্ষাবিদ প্রাবন্ধিক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 1929 সালে প্রকাশিত হয় অন্নদাশঙ্কর রায়ের প্রথম কাব্যগ্রন্থ রাখি। নবীন কবি সেটি শান্তিনিকেতনে মহাকবির হাতে দিতে চান। মশকরা করে প্রশাসক অন্নদাশঙ্করকে রাখির নাম চুরিতে অভিযুক্ত করেন গুরুদেব। ওটি নাকি নিজের বইয়ের জন্য ভেবে রাখা নাম ছিল তার। তবে আগেই এই নামে একটি কবিতার বই প্রকাশিত হয়ে গিয়েছিল রায়বাবুর কর্মস্থল বহরমপুর থেকে। রাখি নামের সেই বিস্তৃত কাব্যটি অন্নদাশঙ্কর বাবুর বহরমপুরে আসার কয়েক বছর আগে 1330 বঙ্গাব্দে লিখেছিলেন মণিমোহন বন্দ্যোপাধ্যায়। বইটির আখ্যাপত্রে রাখি শব্দ থাকা রবীন্দ্রনাথের একটি গানের কলি মুদ্রিত ছিল। নানাভাবে রাখির প্রতি রবীন্দ্রনাথের ভালোবাসার কথা স্বতঃপ্রমাণিত। শতবর্ষের দোরগোড়ায় থাকা বিখ্যাত রক্তকরবী নাটকের বিশু পাগল রঞ্জনের রক্তরেখায় নন্দিনী রঞ্জনের পরম মিলনের রক্ত রাখিকে দেখতে পেয়েছিল। তাই নিজের মৃত্যুর মাধ্যমে জগতের সঙ্গে তার আপাত চিরবিচ্ছেদের কথা ভেবে নিশ্চিত রূপেই তিনি কাতর হননি। চোখে ঘোর ঘনিয়ে আসলেও গায়ে হয়তো তার পুলক লেগেছিল। প্রভু আজই তোমার দক্ষিণ হাত গানে তিনি তার জীবন দেবতার ডান হাতে রাখি পরাতে চেয়েছিলেন। রাখি বাঁধার মাধ্যমে ভেদাভেদ ভুলে চেয়েছিলেন সকলের সঙ্গে বাঁধা পড়তে। তাই 22শে শ্রাবণ হয়তো কবির হৃদয়ে রাঙা রাখির ডোর বেঁধে দিয়ে জীবন দেবতা তার সেই ইচ্ছাই পূর্ণ করেন। রবি কি এমন দিনেই তার বিদায় প্রত্যাশা করেছিলেন? 1893 সালে 32 বছর বয়সে একটি কবিতায় তিনি লিখেছিলেন, আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশীথ বেলা। কাব্য সোনার তরীর সেই কবিতাটির নাম আমাদের সকলেরই জানা, ঝুলন। ঝুলন পূর্ণিমাও পালিত হয় রাখি পূর্ণিমার দিনে। মরণ দোলার রশি ধরে কবি আর কি করবেন তাও লেখা আছে কবিতায়। আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলানো খেলা নিশীথ বেলা। দিন ঠিক থাকলেও ক্ষণের দিক থেকে সূর্য যখন প্রায় মধ্য গগনে, ঠিক তখনই বাঙালির রবি অস্তমিত হন। ঘনঘোর শ্রাবণের সেই দিনে বৃষ্টি হয়েছিল কিনা জানা নেই। সেদিন ছিল কখনো রোদ, কখনো ঝিরঝিরে বৃষ্টি। মহাভারতীয় ভীষ্মের ইচ্ছামৃত্যুর দিনের মতো না হলেও তবু তা যেন আলংকারিকতার পুষ্পবৃষ্টি তো বটেই। ঝুলন কবিতার মতোই সেদিন বাংলার আকাশ অন্ধকারাচ্ছন্ন। চারিধারে চোখের জলের বর্ষা নেমেছে। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের উত্তর সাধক বুদ্ধদেব বসু কবির পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করেছেন। ঠাকুরের মৃত্যু দিনটিকে বুদ্ধদেব অবিনশ্বর করে দিয়েছেন তাঁর তিথিডোর উপন্যাসে। নায়িকা স্বাতী সত্যেনের পাশে দাঁড়িয়ে মহাযাত্রায় রবির ছবি দেখে চোখের জল ফেলেছে। ঔপন্যাসিক প্রশ্ন করেছেন, সেই মৃত্যু কান্না চেয়েছে কি? 80 বছরের
মহাজীবনের পরম পরিশ্রমের শেষে সব শেষের রত্ন কি চোখের জলে ভাসিয়ে দেওয়া উচিত? বৈশাখে আবির্ভূত ও শ্রাবণে তিরোহিত কবি প্রসঙ্গে জ্যৈষ্ঠের ঝড় তথা বিদ্রোহী কবি নজরুল সম্ভবত সবার আগে কবিতা লিখেছিলেন। কলকাতা বেতার কেন্দ্র হতে সম্প্রচারের সময় নজরুল বিয়োগ বেদনায় সম্পূর্ণ কবিতাটি আবৃত্তি করতে পারেননি। সেই দিনেই ভারত ভাস্কর চিরতরে ভারত এবং বিশ্বরবি মহাবিশ্বপানে মহাপ্রস্থান করেছিলেন। তাঁর প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, শিল্পে থেকো, সৃজনে থেকো, সঙ্গে থেকো।